খবরে আসে 13 বছরের এক কিশোরী মেয়ে ধারালো সুচালো ছোট্ট লোহার রড দিয়ে নৃশংসভাবে নিজের মা বাবাকে খুন করেছে। কেন সে এতটা নৃশংস হয়ে উঠল? কি ঘটেছিল তার সাথে? রহস্যটা কি? কার কোন পাপের সাজা কে কিভাবে পেল? কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। পাপের ঘড়া পূর্ণ হলে পাপীর মৃত্যু হয়। মানুষের মতো দেখতে হলেও আমাদের সমাজে সবাই মানুষ থাকে না। মানুষের ভিড়ে লুকিয়ে থাকে এমন কিছু শয়তান নরপশু যাদের শয়তানি জানলে রাগে আপনার মাথা দপদপ করবে, কঠিন শাস্তি দিতে আপনার মন চাইবে। এদের শয়তানির 1% প্রকাশ্যে আসে, আর 99% রয়ে যায় লোকচক্ষুর আড়ালে। সারা জীবনেও কেউ জানতে পারে না তাদের অপরাধের কথা। কেন এই কথা বলছি সেটা কাহিনীটা ভালো করে শুনলেই জানতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ ভ্যালারি। কাহিনী শুরু হয় 1 জুন 2007 কৃষ্ণপট্টম নামে একটি গ্রামে। মধ্যরাতে একটি বিশাল বাংলো বাড়িতে 13 বছরের এক কিশোরী মেয়েকে দেখা যায়, যে একটা সুচালো লোহার রড নিয়ে এক পা করে সিঁড়ি দিয়ে উঠছে। একটি পেতলের ফ্লাওয়ার ভাসে টং করে আওয়াজ করে সেটি ফেলে দেয়। এরপর একটি বেডরুমে, যেখানে তার মা বাবা ঘুমাচ্ছে, সেই দিকে এগিয়ে যায়। ওই আওয়াজে তার বাবাকে উঠতে দেখা যায়। মেয়েটি সিঁড়ির রেলিংয়ে আওয়াজ করতে করতে এক পা করে উপরে উঠতে থাকে। মেয়েটি যেন একটি ঘোরের মধ্যে আছে। অদ্ভুতভাবে সিঁড়ি দিয়ে সে উপরে উঠে আসছে। তারপর অতর্কিতে তার বাবাকে এসে অ্যাটাক করে। লোকটি তখন সিঁড়ি দিয়ে গড়াতে নিচে পড়ে যায়। এরপর মেয়েটি লোহার ছোট রডটি গেঁথে দেয় ওই লোকটির শরীরে। লোকটির সেখানে মৃত্যু হয়। তারপর মেয়েটি একটি ভাঙা কাচের টুকরো তুলে নেয়। তারপর বারান্দা দিয়ে এগোতে থাকে। আওয়াজ শুনে ততক্ষণে সেখানে উঠে এসেছে তার মা। মেয়েটি ভয়ঙ্করভাবে অতর্কিতে বিকট একটা আওয়াজ করে তার মাকে আক্রমণ করে, আর ভয়ঙ্কর আঘাতে তার মায়ের গলা কেটে সেখানে মৃত্যু হয়। মেয়েটি তখন ঘর থেকে বেরিয়ে যায়। সিন শিফট হয়, আর পরদিন সকালে পুলিশ আসে। ঘর থেকে ডেড বডি বের করে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। আর পুলিশ দেখে বাচ্চা মেয়েটি রক্তাক্ত শরীরে লোহার রডটি নিয়ে মেঝেতে ঠুকতে পিলারে হেলান দিয়ে বসে অদ্ভুতভাবে মাথা দোলাচ্ছে। অপরাধী মেয়েটি নাবালিকা হওয়ায় পুলিশ তাকে ধরে একটি অনাথ আশ্রমে দিয়ে দেয়। এরপর কাহিনী শিফট হয়ে আসে 2023 সালে চেন্নাইতে। একটি ছোট পরিবারকে দেখানো হয়। মেয়েটির নাম দিব্যা, আর তার হাজব্যান্ডের নাম নবীন, যে একজন নেভি অফিসার। আর তাদের একটি ছোট বাচ্চা ছেলে আছে যার নাম মাদারনা। ডাইনিং টেবিলে বসে দিব্যা একটি ছুরি নিয়ে ফল কাটছে। তাকে কিছুটা বিভ্রান্ত আর অন্যমনস্ক দেখা যায়। আসলে প্রতি রাতেই দিব্যা একটা ভয়ের স্বপ্ন দেখে, তাই সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে থাকে। তখন সেখানে তার হাজব্যান্ড নবীন আসে, আর তার সাথে রোম্যান্টিক হতে থাকে। তাকে আশ্বস্ত করে আর তাকে বোঝাতে থাকে, বলে কোনো স্ট্রেস নিও না, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে দিব্যার মাথায় চোট লেগেছিল, আর তারপর থেকে ওই চোট লাগার আগের মুহূর্ত থেকে অতীতের কোনো ঘটনা তার আর মনে নেই। ওই চোটের আগের সব ঘটনা তার স্মৃতি থেকে হারিয়ে যায়। পরে নবীনের সাথে তার সাক্ষাৎ হয়, তাদের মধ্যে প্রেম হয় এবং তারা বিয়ে করে। তারপর তাদের এই ছোট্ট সন্তান মাদারনা হয়। ইতিমধ্যেই নবীনকে চেন্নাই থেকে কৃষ্ণপট্টমে ট্রান্সফার করা হয়েছে। নবীন আর দিব্যা এরপর নেভির সরকারি গাড়িতে কৃষ্ণপট্টমের দিকে রওনা দেয়। গাড়িতে বসে বসে নবীন হরর মুভি দেখতে থাকে। বিভিন্ন হরর মুভি তার খুব ফেভারিট, তাই সুযোগ পেলেই সে সেটা দেখতে থাকে। তারা কৃষ্ণপট্টমে পৌঁছে দেখে সরকারি অ্যাপার্টমেন্টে কোনো ডাবল বেডরুম ফ্ল্যাট ফাঁকা নেই, তাই সিঙ্গেল বেডরুম ফ্ল্যাটে গিয়েই তারা ওঠে। নবীনের ওই ফ্ল্যাট পছন্দ হয় না। বাধ্য হয়ে কয়েকদিন থেকে অন্য বাড়ি ভাড়া পেলে সেখানে উঠে চলে যাবে, এই রকম পরিকল্পনা করে তারা সেখানে থাকতে শুরু করে। পরের দিন দিব্যাকে দেখা যায় তার ছেলেকে স্কুলে ডাকতে যাচ্ছিল, আর নতুন জায়গা হওয়ায় তারা ছবি তুলতে যাচ্ছে। আর রাস্তার মধ্যেই দেখা যায় ভ্যালারি হাউস। এই বাড়িতে কেউ থাকে না, এটাকে লোকে ভূতের বাড়ি বলে। দিব্যা একটু অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে থাকে, আর ওই ভ্যালারি হাউসের ছবিও তুলতে থাকে। এমন সময় কোথা থেকে হঠাৎ করে একটা লোহার আংটি গড়িয়ে ওই বাড়িটার ভেতর থেকে গেটের ফাঁক দিয়ে দিব্যার ছেলে মাদারনার কাছে এসে পড়ে। মাদারনা ওই রিংটা নিজের আঙুলে পরে নেয়। দিব্যা এই সময় ছবি তুলতে ব্যস্ত ছিল, তাই এই আংটির ঘটনাটা সে লক্ষ্য করেনি। পরের দিন থেকে দিব্যার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে মিক্সারে ফ্রুট জুস বানাতে থাকে। তারপর মিক্সার অফ করে ভিডিও কলে তার এক বান্ধবীর সাথে কথা বলতে থাকে। হঠাৎ দেখে মিক্সার অটোমেটিক চালু হয়ে গেছে। দিব্যা অবাক হয়ে ছুটে সেদিকে যায়, আর দেখে মিক্সারের স্পিডটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। তারপর প্রচন্ড জোরে ঘুরতে জুসারের ঢাকনা খুলে সব জুস চারিদিকে ছিটিয়ে পড়ে, আর তার মুখে আর মেঝেতেও ছড়িয়ে পড়ে। দিব্যা তখন মেঝেটা পরিষ্কার করতে থাকে, আর তার নজরে পড়ে একটি লোহার আংটি। এটি সেই রিং যেটা মাদারনা কুড়িয়ে পেয়েছিল, কিন্তু দিব্যা সেটা লক্ষ্য করেনি। সে একটি পুরনো মেটাল রিং পড়ে আছে দেখে, আর সেইটা ডাস্টবিনে ফেলে দেয়।
সে রাতে নবীন বাড়ি ফিরে এলে তারা দুজনে গল্প করতে থাকে। এরপর দিব্যা যখন কিচেনে যায় গোছগাছ করার জন্য, তখন সে মানসিক বিভ্রান্তির মধ্যে সেই ভ্যালারি হাউসটা দেখতে পায়। সেখানে সে যেন একা দাঁড়িয়ে আছে আর তার ছেলে তাকে আম্মা আম্মা বলে ডাকছে। সে খুব ভয় পেয়ে যায় আর তখনই সেখানে নবীন এসে তার ঘাড়ে হাত দেয়। দিব্যা তার সম্বিত ফিরে পায় আর স্বাভাবিক হয় আর নবীনকে দেখে আশ্বস্ত হয়। নবীন বলে কারেন্ট চলে গেছে, এখন আর কিছু গোছগাছ করতে হবে না, চলো রুমে চলে এসো। তারা তিনজনে বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন দিব্যা যখন তার ছেলেকে স্কুলে রাখতে যাচ্ছে, তখন রাস্তায় তাদের দুজনের ছায়ার সঙ্গে আরও একটি বাচ্চার ছায়াকে চলতে দেখা যায়। যেন দিব্যার আর একটি হাত ধরে আছে সেই বাচ্চাটি এবং সে তাদের সাথে সাথেই হেঁটে চলেছে। দিব্যা চমকে পেছনে ফিরে তাকাতেই কাউকে দেখতে পায় না। ইতিমধ্যেই তার ছেলে মাদারনা উধাও হয়ে গেছে। সে খুব ভয় পেয়ে যায়। আসলে ততক্ষণে তারা স্কুলের গেটের সামনে চলে এসেছিল। দিব্যা স্কুলের দিকে তাকিয়ে দেখে তার ছেলে মাদারনা ইতিমধ্যে স্কুলের গেটের সামনে পৌঁছে গেছে আর একজন বৃদ্ধা মহিলার সাথে গল্প করছে। দিব্যা সেখানে ছুটে যায় আর বলে, মধু, তুমি আমার হাত ছাড়িয়ে কখন চলে এলে? তার ছেলে মাদারনাকে তারা মধু বলে ডাকে। মধু বলে, আমি তো হাত ছাড়াইনি, তুমিই তো আমার হাত ছেড়ে দিলে আর আমি এখানে চলে এলাম। মধু এরপর স্কুলে চলে যায়। রাতের বেলায় দিব্যা আর তার ছেলে মধু যখন গল্প করছে, তখন নবীনের কল আসে আর সে বলে খারাপ আবহাওয়ার কারণে সেদিন সে বাড়ি ফিরতে পারবে না। এমন সময় দিব্যার ফোনে তার বন্ধু ভয়েস মেসেজ করে বলে যে সে হোয়াটসঅ্যাপে ভ্যালারি হাউসের ছবি কেন দিয়েছে। দিব্যা তখন স্ট্যাটাস চেক করে দেখে হ্যাঁ সত্যি তার স্ট্যাটাসে ভ্যালারি হাউসের ছবি, কিন্তু সে তো ভ্যালারি হাউসের ছবি স্ট্যাটাসে দেয়নি। সে তখন ভাবে তার ছেলে মাদারনার এটা দুষ্টুমি। সে মাদারনার দিকে তাকিয়ে ভুরু কোঁচকায় আর মোবাইল থেকে ওই ছবিগুলো ডিলিট করে দেয়। এমন সময় তার ছেলের হেঁচকি ওঠে আর জল আনতে দিব্যা ভেতরে চলে যায়। তখনই রিংটোন বাজতে শুরু করে। মাদারনা ওই কলটা রিসিভ করতেই সে একটি অদ্ভুত ভৌতিক আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে খুব ভয় পেয়ে যায় আর ফোনটা ফেলে তার ঘরে গিয়ে সে শুয়ে পড়ে। দিব্যা তখন ফোনটা তুলে ঘরে ঢুকতেই মধু বলে, আই হেট ইউর ফোন। দিব্যা তার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় আর কথা বলতে থাকে। এমন সময় তার ফোনটা নিজে থেকেই আনলক হয়ে যায় আর ভ্যালারি হাউসের সেই ছবিটা ওয়ালপেপারে দিয়ে দেয়। দিব্যা ভাবে তার ফোনটা খারাপ হয়ে গেছে। তাই পরের দিন দিব্যা যখন ফোনটা ঠিক করতে অটোতে যাচ্ছে এবং অটো থেকে নামার সময় সে অটোওয়ালাকে পয়সা যখন দিচ্ছে, তখনই তার ব্যাগ থেকে একটি ছোট্ট লোহার রড ওই অটোর উপরে পড়ে। অটো ড্রাইভার তাকে সেটি তুলে তার হাতে দেয় আর ওই লোহার রডটি হাতে নিয়েই দিব্যার মধ্যে কেমন একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। সে ওই রডটা দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ইন্ডিয়ান নেভির জাহাজে নবীন তার সিনিয়র অফিসারকে একটি ভালো বাড়ির ব্যবস্থা করে দিতে বলছে। তার অফিসার তাকে আশ্বস্ত করে আর বলে কিছুদিন এখানে থেকে যাও, যখন সুযোগ পাবে ভালো অ্যাপার্টমেন্ট পাবে তখন সেখানে ভাড়া নিয়ে চলে যাবে। অন্যদিকে দিব্যা ওই এলাকার লোকাল রেজিস্ট্রি অফিসে গিয়ে ওই ভ্যালারি হাউসের ব্যাপারে ইনফরমেশন চায়, কিন্তু সেখানকার লেডি অফিসার তাকে কিছুই বলতে চায় না। বলে আগে 500 টাকা দিতে হবে, তারপর 2 দিন পর আসতে হবে, আমি ফাইল খুঁজে ইনফরমেশন রেডি করে রাখবো। দিব্যা তাকে 500 টাকা ঘুষ দিয়ে আর তার ফোন নাম্বার নিয়ে সেখান থেকে চলে আসে, কারণ সে ভ্যালারি হাউসের ব্যাপারে সঠিক তথ্য চায়। এরপর তার ছেলেকে স্কুলে নিতে যাওয়ার সময় অটো করে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ অটোর ভিউ ফাইন্ডারে সে তার ছেলে মাদারনাকে দেখতে পায়। পেছনে ঘুরে সিটে দেখে সেখানে কেউ নেই। আবার যখন ভিউ ফাইন্ডারে দেখে সেখানে সে আবার মাদারনাকে দেখতে পায়। এবার পেছনে ফিরে পাশে তাকাতেই দেখে তার ছেলে মাদারনা রক্তাক্ত দেহে বসে আছে। দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে ওঠে। তার এই চিৎকারে সেই অটো ড্রাইভারও চমকে ওঠে আর পেছনে তাকাতেই তাদের সামনে একটি লরি চলে আসে। কোনো রকমে মারাত্মক দুর্ঘটনা থেকে সে ড্রাইভার অটোকে পাশ কাটায়, কিন্তু টাল সামলাতে না পেরে সেই অটোটি টলতে টলতে উল্টে পড়ে। আর এই সময় অটোর ভেতরের রডে আর অটোর ভেতরের দেওয়ালে দিব্যার মাথায় বারবার আঘাত লাগতে থাকে। দিব্যা অজ্ঞান হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর দেখা যায় দিব্যা হসপিটালে ভর্তি আছে আর তার জ্ঞান ফিরে এসেছে। আর এখন তার সামনে আছে নবীন আর তার ছেলে মাদারনা। কিন্তু দিব্যা কাউকে চিনতে পারে না। সে তার হাজব্যান্ড নবীনকে বলে, আপনি কে? আর এই বাচ্চাটিই বা কে? কিছু সময় পর ডক্টর নবীনকে ডেকে বলে, আমি দিব্যার ব্রেন স্ক্যান করে দেখলাম ও আগেও মাথায় গভীর চোট পেয়েছিল, যার কারণে ওই আঘাতের আগের সব স্মৃতি তার মাথা থেকে চলে গেছে আর এখন আবার গভীর চোট পেয়েছে। এতে ওর সাময়িক স্মৃতি ধ্বংস হয়েছে, কিন্তু ওর প্রথম আঘাতের আগের স্মৃতি আবার তার মাথায় ফিরে আসতে পারে। তবে আপনার চিন্তার কোনো কারণ নেই, ওর টেম্পোরারি অ্যামনেসিয়া হয়েছে, কিছুদিনের মধ্যেই ওর স্মৃতি ফিরে আসবে। আপনাকে একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারের ডিটেলস দিচ্ছি, আপনি দিব্যাকে একবার তার কাছে দেখান, তিনি এর ভালো ট্রিটমেন্ট করেন। পরের দিন
রুদ্রা নামে একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার দিব্যার কাছে আসে আর বলে, দর্শনী, এখন তোমার শরীর কেমন আছে? আমি তোমার থেরাপিটিক ট্রিটমেন্টের জন্য এসেছি। দিব্যা বলে, আমার নাম দর্শনী নয়, আমার নাম দিব্যা। রুদ্রা বলে, আমি জানি, তোমার মেমোরি টেস্ট করছিলাম। তোমার কি পাস্ট লাইফের কিছু মনে পড়ছে? দিব্যা বলে, আরে ডাক্তারবাবু, আমার প্রেজেন্টের কিছুই মনে পড়ছে না, তো পাস্ট লাইফের কি মনে পড়বে? রুদ্রা তার সঙ্গে আরো 2-4টে কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নবীন ভাবতে থাকে নতুন কোনো বাড়িতে শিফট হতে হবে। তখন সে দিব্যার ফোনে দেখা সেই ভ্যালারি হাউস বাংলোটির কথা ভাবতে থাকে। ভাবে ওই বাড়িতে তো কেউ থাকে না, লোকে ভূতের বাংলো বলে, আর তার তো ভূতে কোনো বিশ্বাস নেই। যদি ওই বাংলোটা ভাড়া নেওয়া যায় তো মন্দ হয় না, অনেক বড় বাংলো, আরামে থাকা যাবে। খোঁজ নিয়ে সে জানতে পারে ওই বাংলোর মালিক রামাচন্দ্র নামে একজন। নবীন তখন কথা বলার জন্য রামাচন্দ্রর কাছে যায়। তার কাছে গিয়ে সে বলে, আমি নবীন, নেভি অফিসার। আমি আপনার ওই বাংলোটা দেখেছি। যদি ভাড়া দেওয়া যায় তো আমি, আমার বউ দিব্যা আর আমাদের ছেলে মাদান্না, আমরা তাহলে ওই বাড়িতে ভাড়া থাকতে চাই। আমার বউ এখন হসপিটালে ভর্তি আছে। ও আসার আগেই আমি এটা ভাড়া নিয়ে ওকে সারপ্রাইজ দিতে চাই। রামাচন্দ্রা বলে, আমার ছেলেরা বিদেশে থাকে, বাংলোটা এমনিই পড়ে আছে, তবে আমার ভাড়া দেওয়ার তেমন একটা ইচ্ছে নেই। আর ওই বাংলোটাকে তো লোকের ভূতের বাংলো বলে। আপনি কি ওই বাংলোর ব্যাপারে বাইরে কিছু শোনেননি? নবীন বলে, হ্যাঁ শুনেছি, লোকে বলে ভূতের বাংলো, কিন্তু আমার ভূত প্রেতে বিন্দুমাত্র বিশ্বাস নেই, আমার ওইসব নিয়ে কোনো প্রবলেম নেই। রামাচন্দ্র তখন বলে, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ওখানে থাকতে পারেন। অন্যদিকে রুদ্রা দিব্যার কাছে গিয়ে তাকে আবার দর্শনী নামে ডাকে, কিন্তু দিব্যা বলে, আরে ডাক্তারবাবু, আপনাকে তো কালকেই বলেছি আমার নাম দর্শনী নয়, আমার নাম দিব্যা। এরপর রুদ্রা গল্প করতে করতে দিব্যার ব্যাগে রাখা ওই ছোট লোহার রডটা দেখতে পায়। সে দিব্যাকে জিজ্ঞাসা করে, এটা দিয়ে কি করা হয়? আসলে পুরোনো আমলে এইরকম ছোট লোহার একটি খণ্ড, যেটা বড় পেরেকের মতো দেখতে, সেটা মেয়েরা চুলের খোপায় আটকে রাখত। এতে তাদের খোপাও ঠিকঠাক থাকতো আর প্রয়োজনে আত্মরক্ষার কাজেও লাগতো। এবার ওই ছোট্ট রডটা হাতে নিয়ে সেটা ভালো করে দেখতে থাকে দিব্যা, আর তার রিসেন্ট সব স্মৃতি মনে পড়তে থাকে। তার নিজের কথা, নবীনের কথা, তার ছেলের কথা, এবং অটোতে ওই রডটা পড়ে গিয়ে সেটি তুলে ব্যাগে রাখা থেকে অটোতে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা সব তার মনে পড়তে থাকে, এবং সে রুদ্রাকে সেগুলো বলতে থাকে। রুদ্রা বলে, বাহ, খুব ভালো লক্ষণ, তুমি তো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছ, তাও তোমাকে একবার আমার চেম্বারে আসতে হবে। এরপর হসপিটাল থেকে ডিসচার্জ পেয়ে দিব্যাকে নিয়ে নবীন সেই পুরনো বাংলো ভ্যালারি হাউসে গিয়ে ওঠে। ওই বাড়িতে দিব্যার সঙ্গে আরো অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটতে থাকে, কিন্তু দিব্যা ঘটনাগুলোকে তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর একদিন রাত্রে দিব্যা যখন বাথটাবে গিয়ে স্নান করছে, তখন হঠাৎ করে ওই বাথটবের জলে রক্ত মিশে যেতে থাকে, আর দিব্যার মনে হয় তাকে যেন কেউ জলে ডুবিয়ে মারার চেষ্টা করছে। সে ওই জলে ডুবে থাকা অবস্থা থেকে ওপরে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে ওপরে উঠতে পারে না। বেশ কয়েকবার চেষ্টার পরে সে কোনো মতে বাথটবের জল থেকে মাথা ওপরে তোলে আর দেখতে পায় বাথটবের জলে কোনো রক্ত নেই। সে সেখান থেকে উঠে টাওয়েল দিয়ে মাথা মুছে ফ্রেশ হয়ে রুমে চলে যায়। বেডরুমে গিয়ে সে তার হাজব্যান্ড নবীনের সাথে খুনসুটি করতে থাকে। তারা দুজনে খুব আনন্দের সাথে কিছু রোমান্টিক কথাবার্তা বলতে থাকে। নবীন তার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করতে থাকে, আর দিব্যা তখন নবীনকে তার পেটের সিজারিয়ান ডেলিভারির ওই কাটা দাগটা দেখিয়ে বলে, আমি ভুল করে ভেবেছিলাম এখান থেকে মনে হয় ব্লিডিং হচ্ছে, কিন্তু এখন সে কাটা দাগে ব্লিডিংয়ের কোনো চিহ্ন নেই। নবীন তার পেটে হাত বুলিয়ে দেয় আর কিস করে বলে, আসলে তুমি বেশি স্ট্রেস নিচ্ছ, এই জন্য তোমার মনে হয়তো কিছু ভ্রান্ত চিন্তা চলে আসছে। তুমি বেশি স্ট্রেস নিও না, রিল্যাক্স থাকো, দেখো সব ঠিক হয়ে যাবে। এরপর রাত্রে দিব্যা টয়লেটের জন্য আবার বাথরুমে যায়, আর ভেতরে ঢুকেই দেখে বাইরে কেউ বাথরুমের দরজা জোরে জোরে নক করছে। দিব্যা খুব ভয় পেয়ে যায় আর ভাবে নবীন এটা করছে, তাই রেগে গিয়ে বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? সে ঝট করে দরজা খুলে বাইরে আসে আর দেখে দরজার কাছে কেউ নেই, আর নবীন আগে যেমন বিছানায় ঘুমিয়েছিল তেমনই ঘুমিয়ে আছে। ব্যাপারটায় সে খুব অবাক হয়ে যায়। সে নবীনকে জড়িয়ে ধরে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ে। এরপর একদিন সন্ধ্যায় সবজি কিনতে গিয়ে সবজি বাজারে গিয়ে দেখে সেখানে মেলা বসেছে। সে সবজিওয়ালিকে জিজ্ঞাসা করে, আজ মেলা কেন বসেছে? সবজিওয়ালি বলে, মহালয়ার অমাবস্যায় এখানে মেলা বসে। সবজি কিনে দিব্যা একটি চুড়ির ঠেলা গাড়িতে যায় আর চুড়ি পছন্দ করতে থাকে, দাম জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু চুড়ি বিক্রেতা দিব্যাকে অদ্ভুতভাবে দেখতে থাকে, যেন সে ভূত দেখছে, আর সে খুব ঘাবড়ে যায়। তখন দিব্যা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় আর একটি কাঠের খেলনার দোকানে যায় এবং একটি খেলনা কেনে।
দোকানি মেয়েটি দিব্যাকে যখন কাঠের খেলনাটি একটি পুরনো খবরের কাগজে জড়িয়ে দিচ্ছে, তখন ওই খবরের কাগজে দিব্যার চোখ আটকে যায়। যেখানে মুভির প্রথম দৃশ্যে দেখানো সেই খুনের ঘটনার খবর আছে। একজন 13 বছরের বাচ্চা মেয়ে নিজের বাবা মাকে কোনো অজ্ঞাত কারণে নৃশংসভাবে হত্যা করেছে। এ সময় ডাক্তার রুদ্রা দিব্যাকে ফোন করে আর বলে, আরে আজকে তো তোমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার চেম্বারে তো তোমার আসার কথা ছিল, কিন্তু তুমি তো এলে না। দিব্যা তখন বলে, সরি ডাক্তারবাবু, আমি তো ভুলেই গেছি। রুদ্রা বলে, আমি অনেকক্ষণ হাসপাতালে আমার চেম্বারে তোমার জন্য অপেক্ষা করেছি, তাই ভাবলাম ফোন করে একবার মনে করিয়ে দিই। কিন্তু অবাক ঘটনা হলো, এই রুদ্রা তখন ওই মেলাতেই আছে। আর দিব্যা কথা বলতে বলতেই রুদ্রাকে দেখতে পায়। তাই আর একবার সে রুদ্রাকে জিজ্ঞাসা করে, আপনি এখন কোথায় আছেন? রুদ্রা বলে, আমি আমার চেম্বারে আছি। দিব্যা চোখের সামনে এই মিথ্যেটা দেখতে পেয়ে রুদ্রাকে হাতে নাতে ধরবে ভেবে রুদ্রাকে ফলো করতে থাকে, রুদ্রার পিছু পিছু যেতে থাকে। কিন্তু রুদ্রা সামনে এগিয়ে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। দিব্যা তাকে আর খুঁজে পায় না। ওই রাতে দিব্যা আবার একটি ভয়ানক স্বপ্ন দেখে। সে দেখতে থাকে একটি জঙ্গলে রাতের বেলা একা একা সে হেঁটে বেড়াচ্ছে, আর চারিদিক থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসছে। আর তার মাদারনা যেন তাকে আম্মা আম্মা বলে ডাকছে, আর সে তার বাচ্চাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। এরপর জঙ্গলের মাটিতে একটি ছোট গর্ত দেখতে পেয়ে ওখানে কি আছে দেখার জন্য সে চোখ লাগিয়ে দেখতে থাকে। দেখে নিচে যেন সম্পূর্ণ আলাদা একটি জগৎ। সে আবার ভালো করে সেখানে দেখার চেষ্টা করে, আর তখনই তার চোখে সেই লোহার পিনটাকেও ঢুকিয়ে দেয়। দিব্যা ভয়ে আঁতকে ওঠে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে দেখে এটা একটা দুঃস্বপ্ন ছিল। সে ভয় পেয়ে হাঁপাতে থাকে। বাইরে ড্রয়িং রুমে এসে দেখে অ্যালেক্সা কারো ভয়েস ডিটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু ডিটেক্ট করতে পারছে না, আর বলছে, সরি, আই ক্যানট রিকগনাইজ ইয়োর ভয়েস। দিব্যা অ্যালেক্সাটা অফ করতে যায়, আর তখনই অদ্ভুতভাবে ফিস ফিস কথার আওয়াজ পায়। চমকে দেখে মাদারনা সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেমন যেন একটু অদ্ভুত আচরণ করছে। সেভাবে মাদারনা তার সাথে হয়তো মজা করছে। মাদারনা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে, আর দিব্যা তাকে ধীরে ধীরে উঠতে বলে। ওপরে উঠে বারান্দায় মাদারনা দুষ্টুমি করতে থাকে। দিব্যা তাকে দুষ্টুমি করতে মানা করে আর বলে, মাদারনা চলো, ভেতরে গিয়ে শুয়ে যাবে, দুষ্টুমি করো না, শান্ত হও। কিন্তু মাদারনা তাকে আঙুল দেখিয়ে বলে, আমি তো মাদারনা না, মাদারনা তো ওই ঘরে ঘুমাচ্ছে। ঘরের দিকে তাকিয়ে আবার বারান্দার দিকে তাকাতেই দিব্যা দেখে মাদারনা নেই, উধাও হয়ে গেছে। দিব্যা খুব চমকে যায়, আর রুমে গিয়ে দেখে মাদারনা সেখানে ঘুমাচ্ছে। সে ভাবতে থাকে এতক্ষণ তাহলে সে কার সাথে কথা বলছিল। তখনই নবীন সেখানে আসে আর তার কাঁধে হাত রাখে, আর ভয়ে দিব্যা চমকে যায়। আর নবীনকে দেখে সে আশ্বস্ত হয়। নবীন তাকে সান্ত্বনা দেয়। পরের দিন দিব্যা সেই রেজিস্ট্রি অফিসে ফোন করে ভ্যালারি হাউসের ডকুমেন্টের কপি জোগাড় করে, আর সেটা দেখে সে কিছু আশ্চর্যজনক ইনফরমেশন পায়। ওই বাংলোটা আসলে রামাচন্দ্রার নামে নেই, বরং সেটা আছে দিব্যা দর্শনের নামে। দিব্যা এটা নবীনকে জানায়। নবীন বিষয়টাকে গুরুত্ব দেয় না, কিন্তু দিব্যা জোর করে যে সে এটার ব্যাপারে ভালো করে খোঁজ নেবে। তাই সে রামাচন্দ্রর বাড়িতে যাবে। নবীন তখন তাকে নিয়ে রামাচন্দ্রর বাড়িতে যায়। রামাচন্দ্র দিব্যাকে দেখে চমকে ওঠে আর বলে, আরে তুমি তো একেবারে তোমার মায়ের মতোই দেখতে। এই সময় অতীতের কিছু ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। দেখা যায় দিব্যার মায়ের নাম ছিল বালাম্বিকা, আর পিতার নাম ছিল রাজারাম, যে ছিল একজন সরকারি চাকুরে। আর বালাম্বিকার সাথে তার প্রেম করে বিয়ে হয়েছিল। বালাম্বিকা অনেক দিকে এক্সপার্ট ছিল। লাঠি খেলাতেও সে ছিল খুব পটু। অনেক বড় বড় পালোয়ানকে সে লাঠি খেলায় লড়াইতে হারিয়ে দিত। আর এই রামাচন্দ্র হলো দিব্যার চাচা। রামাচন্দ্র বলে, জানি না ওই রাতে কি হয়েছিল, আমার বড় ভাই আর ভাবি দুজনেই মারা গেছিল। আর ওই বাড়িতে ওই দিন কি হয়েছিল সেটা কেবলমাত্র দিব্যাই জানে, কারণ ওখানে তখন দিব্যা ছাড়া আর কেউ ছিল না। কিন্তু দিব্যা তো তার পাস্ট সব ভুলে গেছে, কিছুই তার মনে নেই। এরপর রামাচন্দ্র ওই বাংলোর কাগজটা দিব্যাকে দেয় আর বলে, এর আসল মালিক তুমি, আমি এখন থেকে দায়মুক্ত হলাম। মানে এই বাড়িটা আসলে ছিল দিব্যার বাবা রাজারামের, যেটা তিনি তার মেয়ে দিব্যার নামে করে গেছেন। কিন্তু দিব্যার এসব ঘটনা কিছুই মনে নেই, কারণ সে তো তার অতীত ভুলে গেছে। ওই রাতে মাদারনা গুনগুন করে একটা গান করতে থাকে। এটা শুনে দিব্যা একটু অদ্ভুত আচরণ করতে থাকে। আশ্চর্যভাবে তাকে জিজ্ঞাসা করে, এই গানটা তুমি কোথায় শুনলে? মাদারনা বলে, কেন মা, এর আগেই তো আমি বলেছি, বাবাকেও বলেছি আর তোমাকেও বলছি, এই গানটা আমি তো আমাদের বাড়িতেই শুনেছি। এই সময় দিব্যার হাতে সেই ছোট লোহার রডটা ছিল, কিন্তু এই গানটা শুনে দিব্যার মধ্যে একটা অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সে মারাত্মকভাবে রেগে গিয়ে পাগলের মতো মাদারনার দিকে ওই লোহার রডটা উঁচিয়ে জিজ্ঞাসা করে, বলো এই গান তুমি কোথায় শুনলে?
মাদারনা দিব্যার এই ভয়ঙ্কর রূপ দেখে খুব ঘাবড়ে যায়, ভীষণ ভয় পেয়ে যায় সে। এমন সময় নবীন ওখানে চলে আসে, আর কাণ্ড দেখে সেও খুব ঘাবড়ে যায়। মাদারনাকে সে দূরে সরিয়ে নেয় আর হুঁশ ফেরানোর জন্য দিব্যাকে একটা থাপ্পড় মারে, আর দিব্যার হাত থেকে লোহার রডটা মেঝেতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে দিব্যা স্বাভাবিক হয়ে যায়। নবীন দিব্যাকে জিজ্ঞাসা করে, দিব্যা তোমার হলো কি, তুমি এরকম কেন করছিলে? দিব্যা ততক্ষণে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, আর সে নবীনকে বারবার সরি বলতে থাকে আর বলে, কি জানি আমার মধ্যে কি হলো, যখন আমি ওই লোহার রডটা হাতে ধরি তখনই আমার মধ্যে কি হয় আমি আর বুঝতে পারি না। দিব্যাকে শান্ত করে নবীন মাদারনার কাছে যায়, কিন্তু ততক্ষণে বেচারা মাদারনার ফিট লেগে গেছে। সে ছটপট করতে থাকে আর নবীন তাকে কোলে তুলে হসপিটালে যাবার জন্য বের হয়। তার পেছন পেছন দিব্যাও যখন ঘরের বাইরে যাবার চেষ্টা করে তখনই অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। জানলা খুলে দিব্যা নবীনকে ডাকে। নবীন তখন দরজা খুলে দেয়। তখন খুব সহজেই দরজাটা খুলে যায়, কিন্তু যেই দিব্যা জানলা থেকে আবার দরজার দিকে যায় সঙ্গে সঙ্গে দরজাটা আবার বন্ধ হয়ে যায়। নবীন বলে, দিব্যা এসব কি হচ্ছে? ওদিকে তাদের ছেলে মাদারনা ছটপট করছে। তাই দিব্যা বলে, তোমরা তাড়াতাড়ি হসপিটালে যাও, আমার চিন্তা করো না, কি হচ্ছে আমি পরে তোমাকে সব বলবো। নবীন তখন মাদারনাকে গাড়িতে বসিয়ে হসপিটালের দিকে ছোটে। এখন এই বাড়িতে দিব্যা একাই আছে। কিছুক্ষণের মধ্যেই ওই ঘরের আলো নিজে থেকেই দপ দপ করে জ্বলতে নিভতে থাকে, আর ওই লোহার আংটিটা গড়িয়ে গড়িয়ে কোথা থেকে যেন দিব্যার কাছে আবার চলে আসে। দিব্যা এবার ওই রিংটা তুলে নিয়ে ভালো করে দেখতে থাকে, আর তার অতীতের সব ঘটনা মনে পড়ে যায়। দেখা যায় দিব্যা তখন ছিল 13 বছরের কিশোরী। সে সদ্য ঋতুমতী হয়েছে, আর কয়েকদিনের মধ্যে তাদের বাড়িতে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আসলে ওই অঞ্চলের মেয়েরা ঋতুমতী হলে বাবা মা নিজের সাধ্যমতো অনুষ্ঠান করে আর আত্মীয় স্বজনদের ডেকে ভোজের ব্যবস্থা করে। এটাই ওই অঞ্চলের রীতি ছিল। দিব্যার মা দিব্যার হাতে কিছু পাতা আর একটি ছোট লোহার রড দেয় আর বলে, এইটা তোমাকে রক্ষা করবে, আর তার হাতে একটি লোহার আংটি পরিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যায় আত্মীয় স্বজনদের বাড়িতে নেমন্তন্ন করার জন্য। তখন দিব্যা আর তার ভাই আকারনা বাড়িতে থেকে যায়। এখানে দিব্যার বাবা রাজারামকে দেখতে সেই সাইকিয়াট্রিস্ট ডাক্তার রুদ্রার মতো লাগে। তাহলে ডাক্তার রুদ্রা কি আসলে মানুষ ছিল না? এটা কি পুরোটাই দিব্যার মনের ভ্রান্তি ছিল নাকি অন্য কিছু? আর দেখা যায় দিব্যার ভাই আকারনা হুবহু তাদের ছেলে মাদারনার মতোই দেখতে ছিল। এই সময় দিব্যার ভাই আকারনা একটা আলমারি থেকে একটি বই বের করে। সেখানে বালাম্বিকার ঘরে একটি লকার ছিল এবং ওই লকারটি কিভাবে খুলতে হবে তার ইনস্ট্রাকশন ওই বইটিতে ছিল। আসলে ওই লকারটা ছিল পুরনো আমলের খুবই সিকিউর একটা লকার, যেটা খুলতে 3টে চাবি লাগতো, কিন্তু বন্ধ করার সময় দরজা ঠেলে দিলেই অটো লক হয়ে যেত, যেটা চাবি ছাড়া আর কোনো মতেই খোলা যেত না। আকারনা তখন খেলার ছলে লকারটা খুলে ভেতরে কি আছে দেখতে থাকে। এমন সময় আকাশ ঘন কালো হয়ে আসে আর মেঘ ডাকতে থাকে আর বিদ্যুৎ চমকাতে থাকে, আর কেমন যেন একটা অদ্ভুত ভুতুড়ে আওয়াজ পায় আকারনা। তখন সে তার দিদির কাছে যায়। তার দিদিও একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন কেউ তাদের ভয় দেখানোর জন্য ইচ্ছা করে কিছু অদ্ভুত আওয়াজ করছে। সে তখন হাতে তার মায়ের দেওয়া সেই ছোট্ট লোহার রডটা নিয়ে নেয় আর কিসের আওয়াজ সেটা খুঁজতে থাকে। ওদের মনে হয় বাড়িতে কেউ ঢুকেছে। ভয়ে তারা দুজনেই খাটের তলায় লুকিয়ে পড়ে, আর সিঁড়ি দিয়ে একজনকে ধীরে ধীরে ওপরে উঠতে দেখা যায়। লোকটি দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢোকে। এমন সময় দিব্যার বাবা বাড়িতে ফোন করে আর তাদের টেলিফোনে রিং বাজতে শুরু করে। ওই সময় বিদ্যুতের ঝলকে ওই লোকটির মুখটি দেখা যায়। এই লোকটি আসলে আর কেউ না, তাদেরই চাচা রামাচন্দ্র। দিব্যা এই সময় ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। রামাচন্দ্র খাটের তলায় লুকিয়ে থাকা আকারনার পা দেখতে পেয়ে যায়। সে একটি শয়তানি হাসি দেয় আর আকারনাকে খাটের তলা থেকে টেনে বের করে আর বিছানায় শুইয়ে যৌন হেনস্থা করতে থাকে। সে আসলে সুযোগ পেলেই দুই ভাই বোনের সাথে যৌন হেনস্থা করত, কিন্তু তারা খুব ছোট ছিল আর অবুঝ ছিল, তাই ভয়ে আর লজ্জায় কাউকে কিছু বলতে পারত না। রামাচন্দ্র যখন দিব্যার ভাইয়ের সাথে দুষ্কর্ম করছে তখন বাথরুম থেকে বেরিয়ে হাতে সেই লোহার রডটা নিয়ে একটি ঘরের দরজার আড়াল থেকে সব দেখতে থাকে দিব্যা। আর ওদিকে তার ভাই আকারনার ফিট লেগে গেছে আর তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে থাকে। তখন সেখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আর সন্ধ্যা নেমে যাওয়ায় পুরো বাড়িটা অন্ধকার হয়ে থাকে। এমন সময় বালাম্বিকা আর রাজারামও বাড়িতে ফিরে আসে। বালাম্বিকা বাড়িতে ঢোকে আর রাজারাম যায় গাড়িটা পার্ক করতে। ওদের আসার আওয়াজ পেয়ে ওই ফিট লাগা অবস্থায় আকারনাকে ওই লকারটা, যেটা ঢাকনা
লাগাতেই অটো লক হয়ে যায় সেখানে লুকিয়ে দেয় আর ঢাকনা লাগিয়ে দেয়। আকারনা সেখানে লক হয়ে থেকে যায়। ততক্ষণে বালাম্বিকা সেখানে চলে এসেছে আর পুরো ঘটনাটা সে বুঝে যায় যে তার ছেলে মেয়ের সাথে রামাচন্দ্রা কি করছিল। আর তার চোখের সামনেই সে দেখে তার ছেলেকে লকারে ঢুকিয়ে দিয়েছে রামাচন্দ্রা। সে লকারটা খোলার চেষ্টা করে আর রামাচন্দ্রা তাও নিজের দোষ ঢাকার চেষ্টা করে, বলে আরে ভাবি আমি তো ওদের সাথে লুকোচুরি খেলছিলাম। বালাম্বিকা রামাচন্দ্রকে অ্যাটাক করে। তাদের দুজনের মধ্যে মারাত্মক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একটা ছুরি নিয়ে বালাম্বিকা রামাচন্দ্রকে মারতে যায় আর ধস্তাধস্তির সময় রামাচন্দ্র তাকে ধাক্কা মারলে বালাম্বিকার ছুরিটা তার নিজের গলাতেই জোরে চেপে যায় আর তার গলাটা কেটে রক্ত ঝরতে থাকে। দরজার আড়াল থেকে সবকিছুই দেখছিল দিব্যা। সে খুব ভয় পেয়ে যায়। ওদিকে গাড়ি পার্ক করে আর কিছুটা ড্রিঙ্ক করে দিব্যার বাবা রাজারাম ওই বাড়ির ভেতরে ঢোকে। তার কোনো ধারণাই ছিল না ভেতরে তখন কি চলছিল। সে সবকিছু নর্মাল ভেবে রেস্ট নেওয়ার জন্য সোফায় শুয়ে পড়ে। ওদিকে দরজা খুলে দিব্যা বেরিয়ে পালাতে যায় আর রামাচন্দ্র তাকে দেখে ফেলে আর তার মুখ চেপে ধরে। কিন্তু দিব্যা চিৎকার করে ডাকে নান্না নান্না। এই নান্না মানে হলো বাবা। এই চিৎকার শুনে দিব্যার বাবা রাজারাম ওই সোফা থেকে উঠে ধীরে ধীরে ওপরে যেতে থাকে আর দিব্যা রামাচন্দ্রর হাত থেকে ছাড়ানোর জন্য ওই লোহার রড দিয়ে তার বুকে আঘাত করে। রামাচন্দ্র সেখানে পড়ে যায় আর দিব্যা ছুটে ওই লোহার রডটা হাতে বাবার দিকে পালাতে থাকে আর ভয়ে ভয়ে পেছনে দেখতে থাকে রামাচন্দ্র আসছে কিনা। তখনই তার বাবার সাথে তার ধাক্কা লেগে যায় আর দুজনেই সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে একেবারে নিচে পড়ে যায় আর দিব্যার হাতে থাকা সেই লোহার রডটা নির্মমভাবে তার বাবার চোখে হঠাৎ করে গেঁথে যায় আর মেঝেতে মাথায় মারাত্মকভাবে চোট পেয়ে মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তার বাবা সেখানেই মারা যায়। মাথায় চোট পেয়ে দিব্যাও অজ্ঞান হয়ে সেখানে পড়ে থাকে। তার চাচা তখন সিঁড়ি দিয়ে নেমে সেখানে আসে আর অবস্থা দেখে খুব খুশি হয়ে শয়তানি হাসি হাসতে থাকে আর সে রাজারামের চোখ থেকে ওই ছোট্ট লোহার রডটা বের করে অজ্ঞান হয়ে থাকা দিব্যার হাতে গুঁজে দেয়। এভাবে দিব্যার বাবা মা দুজনেই মারা যায় আর অজ্ঞান হয়ে ওই লকারের ভেতরে আটকে থাকে তার ভাই আকারনা। মাথায় চোট পাওয়ার কারণে দিব্যার সব স্মৃতি চলে যায় আর জ্ঞান ফিরে রক্তাক্ত অবস্থায় রাজারামকে দেখে আর নিজের সারা শরীরের রক্ত দেখে সে ভীষণ চমকে যায় আর কেমন যেন একটা ঘোরের মধ্যে সে চলে যায়। সে ওই লোহার রডটা নিয়ে মেঝেতে ঠুকতে থাকে আর পিলারে ধীরে ধীরে মাথা ঠুকতে থাকে। তার চাচা বাইরে এসে রটিয়ে দিয়েছিল দিব্যা তার বাবা মাকে মেরে ফেলেছে। পুলিশ ওই অবস্থায় দিব্যাকে উদ্ধার করে আর ক্রাইম স্পট দেখে তাদের মনে হয় দিব্যাই তার বাবা মাকে কোনো অজ্ঞাত কারণে খুন করে ফেলেছে। হয়তো তার কোনো মানসিক সমস্যা আছে। দিব্যা নাবালিকা হওয়ায় তাকে তারা অনাথ আশ্রমে দিয়ে দেয়। কাহিনী আবার প্রেজেন্টে আসে। দিব্যার এখন সব ঘটনা মনে পড়ে যায়। মাথায় চোট পেয়ে যা এতদিন সে ভুলেছিল সেই সব ঘটনা তার মনে পড়তে থাকে আর সে বসে বসে কাঁদতে থাকে। তখন তার বাবা রাজারাম আর তার ছোট ভাই আকারনার আত্মা যেন তার সাথে কথা বলতে থাকে। এটা তার হয়তো মানসিক ভ্রান্তি বা হ্যালুসিনেশন হতে পারে। সে শুনতে পায় তার বাবা রাজারাম যেন তাকে বলছে মা আমি তোর সাথেই আছি, আর আকারনাও বলছে দিদি আমি তো তোমার কাছেই আছি এই লকারের ভেতরেই। আসলে ফিট লাগার কারণে আর ওই লকারটা বন্ধ থাকায় তার ভেতরে আকারনার মৃত্যু হয়েছিল, যা এখন দিব্যার কাছে পরিষ্কার হয়ে গেছে। সে এবার ওই ভারী লকারটা একটা দড়ি দিয়ে বেঁধে ওপরে ঝুলিয়ে দেয়। ভাবে তার ভাইয়ের দেহবন্দি ওই লকারটা চাপা দিয়ে সে রামাচন্দ্রকে মারবে আর এতেই তার ভাইয়ের আত্মা শান্তি পাবে। এতক্ষণে নবীন ফিরে আসে আর বলে আমরা এই বাড়িতে আর থাকবো না, মাদারনা এখন সুস্থ হয়েছে আর ওকে এখানে না এনে আমি রামাচন্দ্রর বাড়িতে রেখে এসেছি। দিব্যা এটা শুনে খুব ঘাবড়ে যায়, কারণ সে তার চাচা রামাচন্দ্রর স্বভাব জানত। এই বিকৃতকামী শয়তানরা বাচ্চাদের টার্গেট করে আর তারা অবুঝ হয় সেই সুযোগে তাদের লজ্জাস্থানে আর শরীরের বিভিন্ন জায়গায় নোংরাভাবে স্পর্শ করে নিজের বিকৃত কামনা চরিতার্থ করে। দিব্যা নবীনের কাছে শুনেই গাড়ি নিয়ে রামাচন্দ্রর বাড়ির দিকে ছোটে। নবীন তার পেছন পেছন ছুটতে থাকে। আসলে রামাচন্দ্রের বাড়িটা তাদের বাড়ির খুব কাছেই ছিল। দিব্যা গাড়ি নিয়ে ছুটতে থাকে যাতে তার শয়তান চাচা রামাচন্দ্র তার ছেলের কোনো ক্ষতি না করে ফেলে। ওদিকে রামাচন্দ্র মাদারনাকে ভুলিয়ে ভালিয়ে জিলিপি খাইয়ে গল্প করতে থাকে আর তার সাথে দুষ্কর্ম করার জন্য প্রস্তুত হতে থাকে। এমন সময় গাড়ি নিয়ে দিব্যা সেখানে পৌঁছে যায় আর একটা লাঠি নিয়ে রামাচন্দ্রকে মারতে থাকে। বলে তোর সব কুকীর্তি আমার মনে পড়েছে শয়তান। তাকে বকতে বকতে সে মারতে থাকে আর তাকে টেনে ওই ঘর থেকে সে বের করে দেয়। আর এর মধ্যে রামাচন্দ্র
রামাচন্দ্র যাতে মাদারনার কোনো ক্ষতি না করে ফেলে, মাদারনাকে তাই সে ওই ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় আর রামাচন্দ্রকে দমাদম মারতে থাকে। রামাচন্দ্রও তাকে অ্যাটাক করে, কিন্তু দিব্যার সঙ্গে সে পেরে ওঠে না। দিব্যা তাকে আচ্ছা করে মেরে তক্তা বানিয়ে দেয়। তারপর রামাচন্দ্রর হাত পা বেঁধে তাকে টানতে টানতে দিব্যা গাড়িতে তোলে এবং সেখান থেকে ভ্যালারি হাউসের দিকে ছোটে। ততক্ষণে ছুটতে ছুটতে নবীন ওই রামাচন্দ্রর বাড়িতে চলে এসেছে আর দেখে তার সামনেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল দিব্যা। আর ঘরের ভেতর থেকে তার ছেলে মাদারনা তাকে নান্না নান্না বলে ডাকছে। মাদারনাকে সে ঘর থেকে বের করে আর কোলে তুলে নেয়। ওদিকে দিব্যা হাত পা বাঁধা রামাচন্দ্রকে টানতে টানতে দড়িতে ঝোলানো সেই লোহার লকারটার নিচে রাখে। রামাচন্দ্র বলতে থাকে, আমাকে মারিস না দিব্যা, আমাকে মারিস না, আমি তোর বাবার মতো। দিব্যা বলে, ছি, বাবার মতো? বাবা বাবা কি তুই জানিস? এটা বলে তুই বাবাদের অপমান করিস না। তুই আসলে সমাজের একটি কলঙ্ক, একটি নরপশু। বাবারা কোনোদিন এরকম হয় না। সে তাকে ওই অবস্থায় ফেলে ভ্যালারি হাউসের বাইরে চলে আসে। নবীন ততক্ষণে সেখানে চলে এসেছে। সে সব শুনে ফেলেছে তার ছেলে মাদারনার কাছে যে রামাচন্দ্র তার সাথে কি করছিল, আর তাই তার মা রামাচন্দ্রকে মারতে মারতে নিয়ে বেরিয়ে গেছে। নবীন তখন একটি ছোট কাস্তে দিব্যার হাতে দেয় আর দিব্যা সেটা ছুড়ে দেয় ভ্যালারি হাউসের জানলা দিয়ে সেই লকার ঝোলানো দড়িটার দিকে। ওই ছোট্ট কাস্তেটা দড়িটা কেটে দেয় আর ওই লকারটা সজোরে পড়ে রামাচন্দ্রর ওপরে। রামাচন্দ্র পিষ্ট হয়ে মারা যায় আর ওই ছোট্ট লোহার কাস্তেটা দড়িতে ধাক্কা খেয়ে আবার দিব্যার হাতে চলে আসে। দিব্যা সেটি পকেটে গুঁজে রাখে। তারপর দুজনে হাত ধরে ভ্যালারি হাউসের বাইরের দিকে আসতে থাকে। কাহিনীটা এখানে শেষ বলার আগে দুটো মনের কথা বলি। আমার ভিডিও ভালোবেসে আপনাদের করা লাইক কমেন্টের জন্য অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের করা সব কমেন্টগুলোই আমার কাছে ভীষণ মূল্যবান এবং ভীষণ ভালো লাগে। তার মধ্যে গত সপ্তাহের করা সেরা 4টি কমেন্ট স্ক্রিনশটে দেওয়া হলো। সৌরভ গাঙ্গুলি দাদা আর সাদিক আহমেদ শিবলু ভাইয়ের কমেন্টের স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করলাম এবং একই সঙ্গে SM ভাই এবং মিমসানা আপুর স্ক্রিনশটও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। খুব ভালো থাকুন।